হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো যারা ক্লাস 9-এ পড়ো তোমরা অবশ্যই ফরাসি বিপ্লবের ভিডিওগুলো দেখছো। তো তার মধ্যে একটা আমার এই টপিকটা ভালো লেগেছে, যা তোমাদের জানা দরকার, যে পুরাতন রাজতন্ত্রের জীবন্ত অভিজ্ঞতার বিবরণ। মানে পুরাতন রাজতন্ত্র কী ছিল ফ্রান্সের মধ্যে, কিসের জন্য অভিযাত্রা আর যাজক শ্রেণীরা সুবিধা ভোগ করতো। তো চলো দেখি একটু এখানে কী আছে, যে পুরাতন রাজতন্ত্রের জীবন্ত অভিজ্ঞতার বিবরণ। জর্জ দার্দু, যিনি পরবর্তী সময়ে বিপ্লবী রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, তিনি 1793 সালের অতীতের বিষয় নিয়ে চিঠি লিখেছিলেন যখন তিনি তার পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তো কে? জর্জ দার্দু। তিনি পরবর্তী সময় কী হয়েছিল? বিপ্লবী রাজনীতিতে যুক্ত দিয়েছিলেন। তিনি 1793 সালে অতীতের বিষয় নিয়ে একটা চিঠি লিখছিল, ঠিক আছে, যখন তিনি কী করছিল, যখন তিনি পড়াশোনা জাস্ট শেষ করছিল। তিনি লিখেছিলেন যে আমি প্লেসিয়ার একটি আবাসিক কলেজ থেকে পড়াশোনা করেছি। তিনি প্লেসিয়ার একটা আবাসিক কলেজ থেকে পড়াশোনা করেছে। সেখানে আমি কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসি। মানে আমি যখন পড়াশোনা শেষ করছি তখন, মানে শেষ না, যখন আমি আবাসিক কলেজে পড়াশোনা করছিলাম তখন তিনি কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের কাছে গেছে। পড়াশোনা সমাপ্তর পর আমার কিছু করা ছিল না, মানে পড়াশোনা শেষের পরে আর কিছু করা ছিল না। আমি একটি কাজের সন্ধানে ছিলাম। তিনি একটা কাজের সন্ধানে ছিলেন। প্যারিসের কোনো বিচারালয়ে কাজ পাওয়া তখন সম্ভব ছিল না। মানে প্যারিসে তখন কোনো জায়গায় কাজ পাওয়াটা খুব ইজি ছিল না। আমি জন্মসূত্রে অভিজাত ছিলাম না। আমি মানে যখন জন্মেছিলাম তখন আমি অভিজাত ছিলাম না। আমার পৃষ্ঠপোষকও কেউ ছিলেন না। ফলে সেনাবাহিনীতেও আমার পক্ষে কাজ পাওয়া সম্ভব ছিল না। মানে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, আমার কয়েকদিন মানে আমার পিছিয়ে সাপোর্ট করারও কেউ ছিল না। তার লেগে সেনাবাহিনীতেও যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। চার্চও আমাকে আশ্রয় দিতে অস্বীকার করে। দেখো, চার্চও তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। আমার কাছে অর্থ কড়ি না থাকায় আমি একটি অফিসও কিনতে পারিনি। যেহেতু টাকা নেই, তো সে একটা অফিসও কিনতে পারছে না। আমার পুরনো বন্ধুরাও আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। মানে তার যে পুরান বন্ধু আসলো তারাও তারে পাত্তা দিত না। আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের শিক্ষার ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের প্রতিভা প্রয়োগ করার জন্য কোনো জায়গা রাখেনি। তো তিনি এখানে বলতেছে যে এই যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা শিক্ষার তো ব্যবস্থা করছে, কিন্তু শিক্ষার যে অভিজ্ঞতাটা একটা মানুষের কাছে আছে সেটা তুলে ধরার জন্য কোনো কিছু রাখেনি। আর্থার ইয়ং নামে একজন ইংরেজ 1787 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্স ভ্রমণ করেন এবং তার ভ্রমণ অভিজ্ঞতা বিস্তৃতভাবে লিপিবদ্ধ করে গেছেন। তিনি যা দেখেছেন তার সবই বর্ণনা করেছেন। যিনি দাসদের সেবার উপর নির্ভরশীল ছিলেন এবং দাসের সাথে অন্যায় করতেন, তারা ভালোভাবে জানতেন যে এইভাবে তিনি তার সম্পত্তি এবং জীবনকে স্বাধীন ও ভালো ব্যবহারকারী মানুষের থেকে অন্য পথে পরিচালিত করছে। এবং যারা দুঃখীর যন্ত্রণা উপভোগ করতেন তারা, এবং কোনো দাঙ্গায় যদি তার কন্যা অপহৃত হতো, তার পুত্রের গলা কাটা যেত, তাহলে অভিযোগ করা যেত না। দেখো, এখানে দুইজন দুই রকম অভিমত করেছে, ঠিক আছে। যে একজন জন দার্তু, সে পুরাতন রাজতন্ত্র কীরকম ছিল বলেছেন, আরেকজন কি আর্থার ইয়ং বলেছেন, ঠিক আছে। আর্থার ইয়ং ঘুরতে আসছিল 1787 থেকে 1789 খ্রিস্টাব্দে পর্যন্ত। তো তিনি এখানে কয়েছেন যে যারা যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল তারা দাসদের প্রতি ভালো ব্যবহার করতো না, ঠিক আছে। তারা জানতো যে তারা যদি এমনটিকা দাসদের উপর, মানে নিম্ন শ্রেণীর মানুষের উপর অত্যাচার করতে পারে, তাহলে তার সম্পত্তি এবং তার জীবনের স্বাধীনতা সব কিছু সে কেড়ে নিতে পারতো, মানে কেড়ে নিতেই পারতো। আর যারা দুঃখী যন্ত্রণা উপভোগ করতো, ঠিক আছে, মানে নিম্ন শ্রেণীর মানুষ, তারা কারো কাছে কোনো কিছু কইতে পারতো না। যদি তারার কন্যা যদি অপহৃত হইতো তো কিছু হইতে পারতো না। তারার ছেলে যদি কোনো মানে গলা কাটা হইতো তাও কিছু হইতে পারতো না কারোরে। এরকম ছিল পুরাতন রাজতন্ত্র ফ্রান্সের, ঠিক আছে। আর জন দাত্তু কী বলেছেন? জন দাত্তু বলেছেন যে এই যে পুরাতন রাজতন্ত্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করছে ঠিকই, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষের প্রতি কিছুই করেনি। শিক্ষার ব্যবস্থা করছে কিন্তু শিক্ষারে তুলে ধরার জন্য কোনো ব্যবস্থা করছে না, যেহেতু সে নিম্ন শ্রেণীর মানুষ ছিল।
তো এটাই ছিল যে পুরাতন রাজতন্ত্রের কিছু জীবন্ত অভিজ্ঞতা বিবরণ। তো যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।